আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন। ইতিমধ্যে যারা ইজি বায়োলজি বইটি কিনে ফেলেছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনই কিনোনি এখনই কিনে ফেলো। আজকে আমরা বায়োলজি 12 অধ্যায়ের সিলেট বোর্ড 2025 সালের কোশ্চেনের সমাধান নিয়ে এসেছি। তো এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে একটা চিত্র, যেখানে হচ্ছে এন চিহ্নিত একটা চিত্র, যেখানে একটা রেখার মধ্যে হচ্ছে এন চিহ্নিত করা হয়েছে। তো এখানে এটা বোঝা যায়। আচ্ছা, তারপর এখানে কি বলছে যে রক্তশূন্যতা কি, অম্লাকে ফুসফুসের সাথে তুলনা করা হয় কেন, উদ্দীপকের চিত্র এম এর এন উপাদানটির গঠন বর্ণনা করো এবং মানব শিশু লিঙ্গ নির্ধারণে উদ্দীপকের এম এর ভূমিকা বিশ্লেষণ করো। আচ্ছা, তো এখানে বলা প্রথম প্রশ্নের সমাধানে যাই। আসো যে রক্তশূন্যতা কি। রক্তশূন্যতা হচ্ছে কি আমাদের দেহের এমন একটা অবস্থা যখন আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে হচ্ছে হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। আর হিমোগ্লোবিন তৈরি করতে না পারলে কিন্তু হচ্ছে যেহেতু আরবিসি তৈরি হবে না। ঠিক আছে, যে রক্তশূন্যতা হচ্ছে দেহের এমন একটি অবস্থা যখন বয়স এবং লিঙ্গ ভেদে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায়। তারপর অম্লাকে ফুসফুসের সাথে কেন তুলনা করা হয়েছে। আচ্ছা, অম্লা হচ্ছে কি যখন একটা শিশু মায়ের গর্ভে থাকে তখন সেই শিশুটার সাথে মায়ের কানেকশনই হয় হচ্ছে অ্যাম্বিলিকাল কর্ড দিয়ে, এবং এই অ্যাম্বিলিকাল কর্ডের আশেপাশে যে পর্দাটা থাকে সেটাকে আমরা বলি অম্লা। এই অম্লটার মধ্যে বাচ্চাটা হচ্ছে সুরক্ষিত অবস্থায় থাকে। এই অম্লা একসাথে ওকে হচ্ছে সবকিছুর কাজ হিসেবে করে, যেমন হচ্ছে ওর শরীরে যে বর্জ্য পদার্থগুলো আছে সেটা অম্লার মাধ্যমে বের হয়ে যায়। ইভেন ওর যে শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে চেঞ্জিংটা সেটাও হচ্ছে কিন্তু এই অম্লার মাধ্যমে হচ্ছে তোমার শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যায়। তার মানে অম্লা একসাথে ওর বৃক্কের মতো কাজ করে, ফুসফুসের মতো কাজ করে। বলছে যে ভ্রূণের অম্লা মানবদেহের ফুসফুসের মতো কাজ করে। ভ্রূণের অম্লা কি মানবদেহের ফুসফুসের মতো কাজ করে, তাই অম্লাকে রেচন অঙ্গের সাথেও তুলনা করা হয়। ঠিক আছে, রেচন অঙ্গ মানে কি শরীর থেকে বর্জ্য পদার্থ আমাদের যে অঙ্গের মাধ্যমে তৈরি যায়। বলছে যে ভ্রূণের অম্লা মানবদেহে বৃক্ক বা রেচন অঙ্গের মতো কাজ করে, কারণ যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃজরায়ুতে ক্রমবর্ধমান মানে ধীরে ধীরে যে ভ্রূণটা বেড়ে উঠতেছে এবং মাতৃজরায়ু টিস্যুর মধ্যে সম্পর্কে স্থাপিত হয় তাকে বলা হয় অম্লা বা গর্ভফুল। বলা হয় তাকে কি অম্লা বা গর্ভফুল। অম্লার সাহায্যে ভ্রূণ জরায়ুর গায়ে স্থাপিত হয় এবং বিপাকের ফলে, বিপাক মানে কি আমাদের শরীরের মধ্যে যত ধরনের রিয়েকশন হয়, ডাইজেশন রিয়েকশন, তারপর হচ্ছে রেনাল সিস্টেমের মধ্যে যে রিয়েকশনগুলো হয় এগুলো হচ্ছে কি সব বিপাক। আচ্ছা, বিপাক ক্রিয়া বলতে নর্মালি হচ্ছে ডাইজেশন প্রক্রিয়াকে বোঝানো হয়, কারণ আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, আমিষ জাতীয় যে খাবারগুলো খাই, এগুলো কিন্তু আমাদের শরীর পুরোপুরি কঠিন অবস্থায় অ্যাবজর্ব করতে পারে না, ওদেরকে সরল রূপে হচ্ছে ওরা গ্রহণ করে। হ্যাঁ, এবং ওইসব প্রক্রিয়ায় কিছু কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। যেমন আমিষ জাতীয় খাবার খেলে কি হয়, আমিষ জাতীয় খাবারের যে একক বা প্রোটিনের একক হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন জাতীয় মানে একটা নাইট্রোজেন থাকে, এবং এই নাইট্রোজেন জাতীয় অনেক ধরনের পদার্থ তৈরি হয়, যেমন হচ্ছে ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন। তো এগুলা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো এটা তো ভ্রূণের জন্য ক্ষতিকর। এখন ভ্রূণের শরীরে যদি এগুলো থেকে থাকে ভ্রূণ তো মরে যাবে, তখন এই ভ্রূণগুলার যে পয়নিষ্কাশন ব্যবস্থা বা তোমার হচ্ছে রেচন অঙ্গ হিসেবে শুধুমাত্র অম্লাই হচ্ছে কাজ করে তখন। এখন অম্লার সাহায্যে ভ্রূণ জরায়ুর গায়ে সংস্থাপিত হয়। তার মানে হচ্ছে মার যে অংশে বাচ্চাটা বেড়ে উঠতেছে সেটা হচ্ছে জরায়ু, এবং গর্ভফুল এবং জ্বরের মধ্যে ও একটা কানেকশন হিসেবে থাকে। বিপাকের ফলে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা অম্লার মাধ্যমে ভ্রূণের দেহ থেকে অপসারিত হয়। এই কারণে অম্লাকে ফুসফুসের সাথে তুলনা করা হয়। আচ্ছা, তারপর আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে এটা ফিগার রিলেটেড, যে উদ্দীপকের চিত্র এম এর এন উপাদানটির গঠন বর্ণনা করো। আচ্ছা, এখানে এম হচ্ছে কি টোটালটা হচ্ছে একটা ক্রোমোজোমের আকার, এবং এম এর যে এন, এই যে এন যেগুলো দেখা যাচ্ছে এই যেগুলা, ঠিক আছে, এগুলো আসলে কি মানে এন, এটা আসলে কি, এটা হচ্ছে ডিএনএ। এটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএ এর গঠন সম্পর্কে মেইনলি জানতে চেয়েছে। উদ্দীপকের এম হলো ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের গঠন উপাদান হচ্ছে ডিএনএ। গাঠনিক উপাদান, ক্রোমোজোমের গঠন উপাদান হচ্ছে কি ডিএনএ। বংশগতির রাসায়নিক উপাদান ডিএনএ, কিন্তু ক্রোমোজোমের গাঠনিক উপাদান হচ্ছে কি, গঠন উপাদান হচ্ছে ডিএনএ, মানে যেটা দিয়ে মেইনলি ক্রোমোজোমটা গঠিত। তাহলে আমরা কি জানি যে নরমালি কোষের বিশ্রাম অবস্থায়
নিউক্লিয়াসের সাথে কুণ্ডলিত অবস্থায় হচ্ছে এই ডিএনএটা ক্রোমোজোম অবস্থান করে এবং ক্রোমোজোমের গঠন উপাদান হচ্ছে কি ডিএনএ। তো টোটালি তোমাকে ডিএনএ সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। তা আমরা কি জানি যে ডিএনএ হচ্ছে কি এক ধরনের নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তারপর হচ্ছে ডিএনএ দেখতে হচ্ছে প্যাঁচানো সিঁড়ির মতো দেখতে। ডিএনএ যে প্যাঁচানো সিঁড়ির মতো দেখতে, এটার জন্য ওয়াটসন আর ক্রিক 1953 সালে নোবেল পুরস্কার পায়, কারণ তারাই প্রথম এই গঠন সম্পর্কে বর্ণনা দেয়। এখন এই যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ, এই ডিএনএ হচ্ছে তিনটা অংশ দ্বারা গঠিত। একটা হচ্ছে ডিঅক্সিরাইবো সুগার, তারপর নাইট্রোজেনাস বেস এবং অজৈব ফসফেট। এই যে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ক্ষারগুলো হচ্ছে কি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। এখন ওদের দুইটা আবার গ্রুপ আছে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। একটা হচ্ছে পিউরিন গ্রুপ আর একটা হচ্ছে পাইরিমিডিন গ্রুপ। অ্যাডেনিন আর গুয়ানিন মিলে হচ্ছে পিউরিন, সাইটোসিন আর থায়ামিন হচ্ছে কি পাইরিমিডিন। এখন এই যে পিউরিন আর পাইরিমিডিন ওরা কিন্তু একজন আরেকজনের সাথে কানেকশন আছে, একজনের হচ্ছে পরিপূরক হিসেবে কাজ করে। হ্যাঁ, এই যে পিউরিন যেটা, পিউরিনের যে অ্যাডেনিন আর পাইরিমিডিনের যে তোমার থায়ামিন, ওদের মধ্যে একটা বন্ড থাকে, সেটাকে বলে হাইড্রোজেন বন্ড। এবং এই বন্ডটা হচ্ছে দুইটা। মানে অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ড, সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ড থাকে। ঠিক আছে, তো একটি সূত্র অন্যটির পরিপূরক, এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সূত্র কি? এখানে সূত্র বলতে বোঝানো যায়, ধরে নাম যদি আমি বলি, এই যে এভাবে যদি আমি আঁকি, এই যে এটা একটা সূত্র, এটা একটা সূত্র। হ্যাঁ, এই সূত্রগুলো হচ্ছে কি একজনের পরিপূরক। আচ্ছা, একটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী হয়, আরেকটা অবশ্যই 3 প্রাইম থেকে 5 প্রাইম অভিমুখী হবে। ঠিক আছে, মনে করো আমি যদি একটা সোজাভাবে দেখা, এরকম সোজা ধরে নিই, এটা হচ্ছে কি একটা ডিএনএ খণ্ড যেটা হচ্ছে প্যাঁচানো নেই। তো এটা হচ্ছে 5 প্রাইম আর এটা হচ্ছে 3 প্রাইম, আর এটা হচ্ছে 3 প্রাইম আর এটা হলো 5 প্রাইম। ঠিক আছে, এখন ধরে নাও তুমি এখানে এ লিখলা, এখানে ওর পরিবর্তে এখানে লিখতে হবে কি টি। যদি এখানে টি সি জি, এটা কিন্তু মুখস্থ না, এটা ইচ্ছা মতো। তোমার 4টা বেজ আছে, 4টা বেজ তুমি যে কোনো ভাবে বসাতে পারো। তুমি যদি সিসি বসাতে চাও সমস্যা নেই, তুমি জিসি বসাও সমস্যা নেই, তুমি টিটি বসাও ইচ্ছা মতো। কিন্তু ওর বিপরীতে নিচের লাইনে কি বসাবা সেটা তোমাকে ভালো করে বসাতে হবে। যেমন এ, পিউরিনের এ মানে অ্যাডেনিন, আর পাইরিমিডিনের যে তোমার হচ্ছে কি থায়ামিন, ওদের মধ্যে একটা বন্ড থাকবে, সেটা হচ্ছে কি ডাবল হাইড্রোজেন বন্ড। ডাবল হাইড্রোজেন বন্ড। তাহলে এই যে এর পরিবর্তে টি বসাবো, তাহলে টি যেখানে আছে সেখানে এ বসাবো, সি যেখানে আছে ওর পরিবর্তে জি বসাবো, জি যেখানে ওর পরিবর্তে সি বসাবো, সি এর পরিবর্তে জি, সি এর পরিবর্তে জি, জি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে জি, টি এর পরিবর্তে এ, টি এর পরিবর্তে এ, এর পরিবর্তে টি। এই যে এইভাবে প্রথমটা কোনো সমস্যা নাই, কিন্তু নিচের যে লাইনটা, হ্যাঁ পরে যে লাইনটা তুমি বসাবা সেটা হচ্ছে তোমাকে রুলস অনুযায়ী বসাতে হবে যে কার সাথে কে যাবে। যেমন আমি যদি বলি সাইটোসিন, সাইটোসিনের সাথে কি আসবে গুয়ানিন, এবং ওদের বন্ড থাকবে কি ট্রিপল বন্ড। ঠিক আছে, ডাবল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। এটা লেখার সময় এটা বন্ডটা তোমার ফিগারে না উল্লেখ করলেও চলবে, সমস্যা নেই। তখন মাঝে মাঝে এরকমও দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এবং এই যে দেখো এখানে একটা প্যাচ খেয়ে গেল না, যে এই জায়গায় মনে করি সোজা সোজা যাচ্ছে গিয়ে একটা প্যাচ খেয়ে গেল। ঠিক আছে, এটা একটা প্যাচ। এই প্রতি প্যাচে তোমার হচ্ছে টোটাল 10টা নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইড কারা কারা ছিল? নিউক্লিওটাইড হচ্ছে তোমার অজৈব ফসফেট, তারপর হচ্ছে নাইট্রোজেনাস বেস, তারপর হলো ডিঅক্সিরাইবো সুগার। হ্যাঁ, তাহলে সুগার, বেস আর অজৈব ফসফেট, তাহলে এস এন আর এটা হচ্ছে পি, এস এন পি মনে রাখবা। এস দিয়ে সুগার, এন দিয়ে নাইট্রোজেনাস বেস, পি দিয়ে ইনঅর্গানিক ফসফেট। এটা একটা মনে রাখতে পারো কিওয়ার্ড, এস এন পি। এস এন পি ইজ ইকুয়াল টু নিউ। ঠিক আছে, এস এন পি ইজ ইকুয়াল টু নিউ। তাহলে এস ফর সুগার, এন ফর নাইট্রোজেনাস বেস অ্যান্ড পি ফর অজৈব ফসফেট ইজ ইকুয়াল টু নিউক্লিওটাইড। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি যে ডিএনএ হচ্ছে অনেকগুলা নিউক্লিওটাইডের একটা গঠন, সেজন্য বলা হয় যে ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের সর্পিল আকার গঠন। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা যাই
তারপর কি বললো, তাহলে উদ্দীপকের এক্স চিত্রটি হচ্ছে ক্রোমোজোম এবং প্রধান রাসায়নিক উপাদান ডিএনএ, নিচে ডিএনএ অণুর গঠন ব্যাখ্যা করা হলো। ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ সাধারণত দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের একটা সর্পিলাকার গঠন, একটি সূত্র অন্যটির পরিপূরক। এতে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেনাস বেস এবং অজৈব ফসফেট থাকে। তো আমরা জানলাম যে একটি সূত্রের অ্যাডিনিন অন্য সূত্রের হচ্ছে কি, একটি সূত্রের পিরিয়ড অন্য সূত্রের পাইরিমিডিনের মধ্যে একটা সম্পর্ক আছে, ওরা হচ্ছে কি একে অপরের পরিপূরক। ওকে, এখন দেখো বলছে যে অ্যাডিনিন আর থায়ামিনের মাঝে থাকে কয়টি হাইড্রোজেন বন্ড? অ্যাডিনিন আর থায়ামিনের মাঝে থাকে হচ্ছে কি তিনটি হাইড্রোজেন বন্ড থাকে, ঠিক আছে, সরি 2টি হাইড্রোজেন বন্ড থাকে। আর গুয়ানিন এবং সাইটোসিনের মাঝখানে হচ্ছে তোমার 3টা হাইড্রোজেন বন্ড থাকে। এখন কি বলছে যে হ্যালিক্সের পূর্ণ ঘূর্ণনে তোমার হচ্ছে 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট, 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট এবং প্রতি ঘূর্ণনের মধ্যে হচ্ছে কি 10টি করে নিউক্লিওটাইড থাকে। প্রতি পূর্ণ ঘূর্ণনে হচ্ছে কি 10টি করে নিউক্লিওটাইড থাকে এবং পার্শ্ববর্তী 2টি নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি 3.4 অ্যাংস্ট্রম। ডিএনএ 2টি পলিনিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে অবস্থান করে, এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম, 3 প্রাইম থেকে 5 প্রাইম। অনেকটা প্যাটার্ন সিঁড়ি ধাপের মতো ক্ষারগুলো শায়িতভাবে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ ডিএনএ অণুর বাইরের দিকের দণ্ড দুটি পরপর সুগার এবং ফসফেট দ্বারা হচ্ছে গঠিত এবং এদের ভিতরের দিকে হচ্ছে থাকে কি নাইট্রোজেন বেস। এবং ডিএনএ ডাবল হ্যালিক্সের ব্যাস হচ্ছে সর্বত্র 20 অ্যাংস্ট্রম এবং এভাবে পর্যায়ক্রমে এটি একটি ডিএনএ গঠিত হয়। আচ্ছা, ব্যাসটা হচ্ছে কি, ধরে নাও যে ডিএনএ যেটা আছে এই যে এখান থেকে ওর যে ডিস্টেন্সটা, হ্যাঁ, এটা হবে কি 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। ওকে, তারপর আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট কোশ্চেনে কি বলছে যে পরবর্তী আমাদের প্রশ্ন বলেছে যে মানব শিশু লিঙ্গ নির্ধারণে উদ্দীপকে এম এর ভূমিকা কি? আচ্ছা, তাহলে উদ্দীপকে এম হচ্ছে কি ক্রোমোজোম। এখন ক্রোমোজোমের ভূমিকা তোমাকে জানতে চেয়েছে যে মানব শিশু লিঙ্গ নির্ধারণে এই ক্রোমোজোমের ভূমিকাটা আসলে কি হবে। আচ্ছা, আমরা দেখে আসো। তাহলে আমরা কি জানি যে মানব দেহের মধ্যে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে এবং 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যার মাধ্যমে এই সেক্স ক্রোমোজোম হচ্ছে কি আমাদের শরীর মানব সন্তান সেটা ছেলে হবে না মেয়ে হবে সেটা হচ্ছে নির্ধারণে ভূমিকা রাখে। উদ্দীপকে এম দ্বারা মানুষের ক্রোমোজোমকে বোঝানো হয়েছে এবং মানুষের লিঙ্গ নির্ধারণে অর্থাৎ সেক্স ক্রোমোজোমের ভূমিকা অপরিসীম। নিচে মানুষের লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোমের ভূমিকা এখানে দেওয়া হয়েছে। ওকে, তো টোটালি কি যে আমরা জানি যখন হচ্ছে ফার্টিলাইজেশন ঘটবে, ফার্টিলাইজেশন ঘটার পরে তখন হচ্ছে মার যে ডিম্বাশয় থাকে, ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বাণুগুলা থাকে এই ডিম্বাণু কিন্তু হ্যাপ্লয়েড কোষ থাকে। হ্যাঁ, তো হ্যাপ্লয়েড কোষ যখন থাকে তখন হচ্ছে ওর নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড থাকে। এখন এই ডিম্বাণুর যে নিউক্লিয়াসটা কিন্তু অনেক ছোট থাকে। হ্যাঁ, আর নিষেকের মধ্যে সব থেকে বড় কোষ হচ্ছে এই ডিম্বাণু আর সব থেকে ছোট কোষ হচ্ছে শুক্রাণু। এখন এই ডিম্বাণুর মধ্যে দুইজনে মা হচ্ছে এক্স ক্রোমোজোম লাভ করে আর বাবার যে শুক্রাণুটা আছে সেটা এক্স এবং ওয়াই দুইটাই লাভ করে। এখন যখন নিষেক হবে তো ওই অবস্থায় নিষেকের সময় যে ক্রোমোজোম বিশিষ্ট তোমার হচ্ছে স্পার্ম বা শুক্রাণু হচ্ছে জরায়ুতে পৌঁছাবে বা ডিম্বাশয়ের কাছে যাবে এবং নিষিক্ত হবে সেই ক্রোমোজোম বিশিষ্ট সন্তানই দুনিয়াতে আসবে। যদি এক্স হয় তাহলে এক্স হবে কি মেয়ে এবং XY থেকে আসবে ছেলে। ঠিক আছে, বলছে যে জীবে লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বলে। সেক্স ক্রোমোজোমে 2টি এক্স এবং ওয়াই নামে পরিচিত। স্ত্রী দেহে ডিপ্লয়েড কোষে 2টি সেক্স ক্রোমোজোমই এক্স অর্থাৎ XX, কিন্তু পুরুষের ক্ষেত্রে 2টির মধ্যে একটি এক্স একটি হচ্ছে ওয়াই। যদি XY হয় তাহলে কি হবে ছেলে আর XX হলে হবে মেয়ে। এই যে দেখো মার ক্ষেত্রে কি হয়, স্ত্রীলোকের ক্ষেত্রে দেখো স্ত্রীলোকের ক্ষেত্রে কি হয়, স্ত্রীলোকে ডিম্বাশয়ে ডিম্বাণু সৃষ্টির সময় মিওসিস বিভাজন ঘটে। এখানে যদি এটা কিন্তু একটা MCQ আসতে পারে যে স্ত্রীলোকে ডিম্বাশয়ে কি ধরনের বিভাজন হয়। হ্যাঁ, স্ত্রীলোকে ডিম্বাশয় হচ্ছে তোমার মিওসিস বিভাজন হয়, আবার মাইটোসিস দিলে কিন্তু ভুল হবে। তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি এক্স ক্রোমোজোম হচ্ছে লাভ করে। এখন আমি যদি আবার বলি যে ধরে নাও হ্যাঁ যে বাবার ক্ষেত্রে অপরপক্ষে পুরুষের শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক শুক্রাণু একটি করে এক্স এবং অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে ওয়াই ক্রোমোজোম লাভ করে। ঠিক আছে, এখন ডিম্বাণু পুরুষের এক্স অথবা ওয়াই যে কোনো ক্রোমোজোমবাহী শুক্রাণুর সাথে কিন্তু নিষিক্ত হতে পারে। নিষিক্ত হতে পারে।
যদি এক্স এর সাথে নিষিক্ত হয় তাহলে মেয়ে হবে, আর ওয়াই এর সাথে নিষিক্ত হলে তাহলে মানব শিশুটি ছেলে হবে। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। ওকে, তাহলে এখানে কি ছিল মেইনলি, যে রক্তশূন্যতা কি মানবদেহে ফুসফুসের সাথে তুলনা কেন করা হয় সেটাও জানলাম। তারপর আমরা জানলাম যে আসলে উদ্দীপকটা হচ্ছে কি একটা ক্রোমোজোমকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, এবং ক্রোমোজোমের যে গঠন উপাদান সেটা হচ্ছে ডিএনএ। এছাড়া ক্রোমোজোম কিভাবে মানব শিশুর হচ্ছে লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। আশা করি আমার অ্যান্সারটি বুঝতে পেরেছো, এবং পরবর্তী প্রশ্নের সমাধান জানার জন্য কিউআর কোডটি অবশ্যই স্ক্যান করবে। এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।